দুবাই চার্টারের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পরই ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাই ওয়ার্ল্ড সামিটে জানালেন ডক্টর ইউনুস। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoyed doing most. জাতীয় নির্বাচনের আগে কোনো ভোট চায় না বিএনপি, স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে জামায়াত দ্রুত সংস্কারের দাবি। হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর দেয়নি দিল্লি, ভারতের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান গুমে ভুক্তভোগী পরিবারের। কাল শুরু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব, তুরাগ তীরে সাতপন্থীর মুসল্লিদের সমাগম, জমায়েত ঘিরে কঠোর নিরাপত্তা। এবং ভারতের মণিপুরে চলমান সংঘাতের জেরে মুখ্যমন্ত্রী পদত্যাগের পর রাষ্ট্রপতির শাসন জারি, সংঘাত বন্ধ হওয়া নিয়ে কাটেনি শঙ্কা। দর্শক, সংবাদপত্র শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনুস। এদিকে সম্মেলনের সাইড লাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আশিক ইসলামের তথ্য ও চিত্রে রাহিন কবির শুভ্রর রিপোর্টে বিস্তারিত জানব। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সামিটে অংশ নিয়ে গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন করেছি, তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। এটা ডিসেম্বরে হতে পারে। জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoyed doing most. দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর ইউনুস। এছাড়া আওয়ামী লীগ সরকারের পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম কাজ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। এদিকে সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। এ সময় বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান সরকারের সময় বাংলাদেশ আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে বুধবার রাত 11টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যকর শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়েদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে কমিশন। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী।
তাই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে আলোচনার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে দলের স্বস্তিকর অবস্থানের কথা জানান তিনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে আয়নাঘর করা সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি মানবে না বলেও দলীয় অবস্থান স্পষ্ট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজে ব্যবস্থা, ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একান্ত ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। আগামী নির্বাচনে কারা অংশ নেবে আর কোন দল থাকবে না তা দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানান বিএনপি মহাসচিব। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জন আকাঙ্ক্ষা জামায়াত সমর্থন করে, জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কার শেষে নির্ধারিত সময়ে নির্বাচন হলে দলের আপত্তি নেই বলেও জানান তিনি। বলেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে জামায়াতের। শিউলি রায়ের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামাতি ইসলামী। বৃহস্পতিবার সকালে জামাতের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানান, যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, তা পুনর্বহলের দাবি জানায় জামাত। আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এর এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। তবে জনগণের আকাঙ্ক্ষা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মত দিয়েছে জামাত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক।
আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালে। এরপর আর নির্বাচন কমিশনে আসেনি জামাত। সব আমরা রেসপন্স করি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দেশে ফেরত আনতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চিঠির এখনো কোনো উত্তর মেলেনি। এদিকে আগামী 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস প্রেসিডেন্ট মারিয়া ট্রিপোলি 3 দিনের সফরে বাংলাদেশে আসবেন বলে জানান পররাষ্ট্র মুখপাত্র। পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি। এ সময় লিবিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ 7 বাংলাদেশিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। শুধু জুলাই অগস্ট হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ সরকারের 16 বছরের সব গুম খুনের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। পাশাপাশি র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাকের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। গোপন টর্চার সেলের প্রতিটি ছবি যেন বারংবার মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটা ভয়ঙ্কর হতে পারে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহের ভুক্তভোগী সংগঠন মায়ের ডাকের আয়োজনে আলোচনা সভায় সেসব স্মৃতি স্মরণ করেন ভুক্তভোগীরা। বিচার বহির্ভূত খুন তো আছেই, গুমের বেলায় ভুক্তভোগী পরিবারের অপেক্ষা কেবলই হয় দীর্ঘ। কেউ 10, কেউ 11, কেউ বা 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে কিংবা তার ভাইকে। দোষ ওই একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতার পালাবদলেই ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছেন। আমাদের স্বজনেরা গুম হয়েছেন, এই সরকার, এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন? ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, এসব ছবির থেকেও আরো বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। আপনারা আয়নাঘরগুলো দেখলেন, এ তো আয়নাঘর এখনো 3 ভাগের 1 ভাগও দেখানো হয় নাই। কত যে কষ্ট যন্ত্রণার জায়গা ওখানে, আসলে এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। পৃথিবীতে এমন কোনো ভাষা হয় নাই যে আয়নাঘর ব্যাপারে লিখবে। আমরা ছিলাম, আমরা জানি কত কষ্ট। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সঙ্গে এসব অপরাধ কেবল জুলাই আগস্ট মাসেই সংগঠিত হয়নি, সেটা মাথায় রেখে বর্তমান সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন, অনেকেই এখানে গুমের সাথে জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারা আবার এগুলোর মাধ্যমে অনেক দুর্নীতি করেছে। ভারত রাষ্ট্রকেও আসলে মানবতা বিরোধী অপরাধের যে অপরাধী বা অভিযুক্ত তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়াটা তার কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী গ্রেট ভায়োলেশন। আলোচনায় আবারও প্রতিটা গুমের আলাদা আলাদা তদন্ত করার দাবি তোলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। মাওলানা সাদপন্থীদের এই ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পাশাপাশি সমবেত হয়েছেন বিদেশি মুসল্লিরাও। শুক্রবার ফজরের পর আমবয়ানের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের প্রতিবেদন। ইজতেমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ, পোতা হয়েছে বাঁশের খুঁটি, টানানো হয়েছে চটের সামিয়ানা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে 3য় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
এ উপলক্ষে গত বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আল্লাহর পাওয়ার লাগি, দিন শিখার লাগি, কিভাবে শিখতে পারি, ভবিষ্যতে আমরা কিভাবে সেই চলতে ফিরতে পারি, শেষে যে আমরা জান্নাতে যাইতে পারি, এইগুলো দিলের মজবুত। আমাদের এখনও শ্বাস শুরু করে মেহমান ইনশাল্লাহ চলে আসছে। তো ইনশাল্লাহ আমাদের কাল ফজরের পর থেকে ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবখানে সমস্ত আমাদের অ্যারেঞ্জ, সমস্ত পরিবেশগুলো সব সুন্দরই আছে। তো এখন বিদেশি মেহমানরা অনেক আসতেছে, ইতিমধ্যে অনেক চলে আসছেন। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা গাট্টি বোচকা নিয়ে এসে জড়ো হচ্ছেন। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। তো আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হয়ে গেছে। প্রায় 3000-এরও বেশি বিদেশি মেহমান অলরেডি আসছে, আর প্রতিনিয়ত অনেক আসতেছে। বিশ্ব ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মুসল্লি, দেশ বিদেশি মুসল্লিদের উপস্থিতিতে আমরা আপনার শবে বরাত রাত্র ইজতেমার ময়দানে আমলের মাধ্যমে আমরা এখানে কাটাবো। তাবলিগ জামায়াতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। তৃতীয় ধাপে 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা সাদের অনুসারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভালোবাসার মৌসুমে ফাগুনের রঙে বিষাদ ছড়িয়ে আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন অভিনেতা হুমায়ুন ফরিদী। 2012 সালের 13 ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয় তার। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এই অভিনেতা। বিস্তারিত জানাচ্ছেন সানজিদ আক্তার। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। কথাটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। এই উক্তিটি হুমায়ুন ফরিদী হয়তো কষ্ট, আবেগ কিংবা আনন্দের সংমিশ্রণের বোঝানোর চেষ্টা করেছেন। তিনি আরও একটি কথা বলেছিলেন, কাউকে ভালোবাসা অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। অভিনেতা সেই কথাই সত্যি হয়েছে। হুমায়ুন ফরিদী ছাড়া কেটে গেছে এক যুগেরও বেশি। তারপরও তিনি নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে রয়েছেন কোটি ভক্তদের হৃদয়ে। বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে এক অবিনশ্বর নক্ষত্রের নাম হুমায়ুন ফরিদী। তিনি আপেক্ষিক কিংবা স্থির। হঠাৎ একদিন অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। সময়টা ছিল 2012 সালের 13 ফেব্রুয়ারি। ঠিক বেঠিক হিসেব করতে জীবন চলে না, জীবন চলে জীবনের নিয়মে। 13 ফেব্রুয়ারি মহান অভিনেতা হুমায়ুন ফরিদীকে হারানোর 13তম বছর। তবে ফরিদী বেঁচে থাকবেন কোনো এক চায়ের দোকানে, আড্ডাতে, হাসি কিংবা কান্নায়, অভিনয় কিংবা উক্তিতে। বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে একজন অবিনশ্বর ফরিদী হয়ে। বেসিক্যালি তো অভিনেতা হতে চেয়েছি আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে। প্রভাবশালী তারকা হয়েও খুব সাধারণ একজন মানুষ ছিলেন এই অভিনেতা। চাওয়া পাওয়ার এই পৃথিবীতে খুবই নীরব তিনি। বুঝেছেন বেশি চাইলে হয়তো ঠকতে হয়। তাই তো তিনি বলেছিলেন, দেখো, চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, চাওয়া বেশি থাকতে নাই। তবে ব্যক্তিগত জীবনে বন্ধুত্বের গুরুত্ব দিয়েছেন তিনি। ফরিদীর কাছে বন্ধু মানে আনন্দ, আড্ডা, চা, গান আর একটু দুষ্টামি। তাই তো অভিনেতা বলেছিলেন, সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। হুমায়ুন ফরিদীর জন্ম 1952 সালের 29শে মে ঢাকার নারিন্দায়। ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। মাধ্যমিক স্তর উত্তীর্ণর পর চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সেলিম আল দিনের শকুন্তলার নাটকে তক্ষক চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন। 1982 সালে তিনি নীল নকশার সন্ধানে নাটকে অভিনয় করেন। এটি ছিল তার প্রথম টেলিভিশন নাটক। এরপর একে একে অভিনয় করেছেন শীতের পাখি, দুই ভাই, ভাঙনের শব্দ শোনা যায়, সংসপ্তক এবং কোথাও কেউ নেই এর মতো দর্শকপ্রিয় নাটকে। দেখো, অভিনয়টা আমার কাছে ইটস লাইক এ প্রেয়ার। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো সন্ত্রাস, দহন, লড়াকু, দিনমজুর, বীরপুরুষ, বিশ্বপ্রেমিক, আনন্দ অশ্রুর মতো সিনেমা। তার সর্বশেষ সিনেমা মেহেরজান। 2011 সালে নির্মিত এই সিনেমায় তিনি অভিনয় করেন জয়া বচ্চনের সঙ্গে। আমি যখন রাজার অভিনয় করি তখন আমি রাজা, আমি রিক্সা চালকের অভিনয় করি তখন আমি রিক্সাওয়ালা। সানজিদ আক্তার, দেশ টিভি। যে উপন্যাসের সমাপ্তিটা টানছে সে আপনার চাইতে অভিজ্ঞতা সম্পন্ন।